দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামে। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। জ্বালানি তেল সংকটে বন্দর নগরীতে হাহাকার, সংকটের সুযোগ নিতে তৎপর সংঘবদ্ধ চক্র। ৬,০০০ লিটার ডিজেল সহ কোস্ট গার্ডের অভিযানে ১২ জন আটক। চট্টগ্রামে সিলিন্ডার গ্যাসের বাজারে নৈরাজ্য, ভোক্তার অভিযানে মিলেছে জালিয়াতির প্রমাণ। সরকারের নির্দেশনা না মেনে বাড়তি দরে বিক্রির অভিযোগ। এরকম বলে আমাদের সামনে চলে যায়। ১৯৪০ টাকা দিয়ে মালাইটা আনি ৫০ টাকা আমার ট্রান্সপোর্ট ঢুকেছে, এমপ্লয়ি ঢুকেছে, এখন প্রত্যেকটা কিছু দাম বেশি। প্রযুক্তির দাপটে হারাতে বসেছে আদি বাদ্যযন্ত্র। চট্টগ্রামে কারিগরদের কমেছে উপার্জন, কোনো রকমে ধরে রেখেছেন বাপদাদার পেশা। মোটামুটি চলতেছে কিন্তু অতটা ভালো না। 10টা বানালে 3টা 4টা বেচা হয়, আবার 5-6টা থাইকেই যায়। সংসার তো এটা চালাইতে হবে, এটা দিয়ে আমার কাজ করতে হবে, এটা ছাড়া আমি আর কোনো কিছু উপায় নেই আমার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এবার বিস্তারিত। জ্বালানি তেল সংকটের সুযোগ নিতে তৎপর একটি চক্র। চট্টগ্রামে চলছে গোপনে মজুদ এবং পাচার। মাছ ধরার বোটে করে সমুদ্রপথে পাচারের সময় ৬,০০০ লিটার ডিজেল সহ কোস্ট গার্ডের অভিযানে ধরা পড়েছে ১২ জন। অন্যদিকে জ্বালানি তেলের জন্য পেট্রোল পাম্পে চলছে হাহাকার। দিন দিন দীর্ঘ হচ্ছে গাড়ির লাইন। দূর থেকে দেখে সাধারণ ফিশিং বোট মনে হলেও এফবি তীর্থ নামে এই বোটে মাছ ধরার আড়ালে চোরাই পথে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করা হয়েছে জ্বালানি তেল। ভোরে চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযানে ধরা পড়ে ৬,২৪,০০০ টাকা মূল্যের ৬,০০০ লিটার ডিজেল, ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ ১৫,০০০ টাকা সহ ১২ জন। এর মধ্যে ৮ জনই রোহিঙ্গা। রোহিঙ্গা কি মাঝে বের হয়েছি ৯ জন। আমরা এখানে আসি জাল মাছ। দিন বেশি থাকবো, বন্ধ হয় এখন থাকিব হ্যাং হয়ে তো এই কারণে আর এই যা মাছ মারতে যাই মাছ মারিয়ারে ৬,০০০ টাকা দিব আর টিপ হতে আইলে ৩,০০০ টাকা দিব, এরকম হয়ে আর মাঝিয়ে লইয়ে। পাচারের জন্য গভীর রাতে ফিশারিঘাট থেকে ড্রামে ভর্তি করা হয় ডিজেল। তবে আটককৃতদের দাবি মাছ ধরবে বলে চুক্তিবদ্ধ হলেও তেল পাচারের বিষয়টি জানতেন না তারা। ডিজেল আপনার ওই মায়ের মা নিতেছিলাম আর কি। ডিজেল নিয়ে যাবে না অন্য কিছু নিয়ে যাবে এটা বলো না আমাকে। ডিজেল ফুরার পরে নাকি এখানে ফুসবেট পাইছে। ফিশারিঘাট থেকে আসতেছি আর ওই মাইমা থেকে তেল নিচ্ছে, এগুলো আমি জানি না। ২,০০০ তেল উঠাইছে রাত্রে, মনে করছি তেল ওইটাই। তারপর যখন ফুসঘাট আমাদেরকে অ্যাটাক করছে, অ্যাটাক করার পরে দেখি ওখানে সব তেল। জ্বালানি তেলের পাশাপাশি বোটে করে প্রায় ১৫০ শতাধিক মানুষকে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করছিল বলে দাবি কোস্টগার্ডের। এই বোটকে ব্যবহার করে মানব পাচারকারীরা আনুমানিক ১৫০ থেকে ২০০ জনকে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করেছিল বলে জানা যায়। সফল অভিযানের কারণেই মানব পাচারকারীদের এই অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া সম্ভবপর হয়েছে। এর আগে বৃহস্পতিবারও জব্দ হয় গোপনে মজুতকৃত প্রায় ৩৭,০০০ লিটার ডিজেল। সংকটের সুযোগে একদিকে চলছে পাচার ও মজুত, অন্যদিকে জ্বালানি তেলের জন্য চট্টগ্রামের সব পেট্রোল পাম্পে দিনভর লেগে আছে গাড়ির দীর্ঘ লাইন। ভোগান্তি চরমে। পরিস্থিতি খুব ভয়াবহ, আমরা তেলের জন্য খুব কষ্ট পাচ্ছি। সরকার বলতেছে তেল আছে, বাট আমরা দেখতেছি পাম্পে এসে তেল নাই। ৫০০ টাকা করে দিয়ে দিলে সব গাড়ি চলে যাবে। ৩ লিটার বা ৫০০ টাকা তেল দিয়ে দিই, তাহলে আমরা সারাদিন আসা লাগে না। ডেলি ৯,০০০ অক্টেনের দরকার, আমরা পাচ্ছি ৪,০০০। ওইটা আমরা ঘন্টা ২ ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যায়। এরপর আমাদের কাস্টমার আমাদের সাথে মারামারি করতেছে। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। জ্বালানি তেলের সংকটের বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়ের রিফাত। রিফাত, পাম্পগুলোতে কি অবস্থা দেখছেন, গ্রাহকরা তেল পাচ্ছেন কিনা সব মিলিয়ে একটু জানাবেন। মারফি, স্বস্তির কোনো খবর নেই। জ্বালানির যে সংকট সেটি চট্টগ্রামে তীব্র থেকে তীব্রতর হচ্ছে প্রতিনিয়ত। এখন যে পেট্রোল পাম্পটিতে আছি, এই পেট্রোল পাম্পটিতে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি এখন থেকে অর্থাৎ আগামী ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যেই তাদের যেই তেল সরবরাহ কার্যক্রম অর্থাৎ জ্বালানি সরবরাহ কার্যক্রম সেটি শেষ হয়ে যাবে। সেটি শেষ হলে যেই মানুষগুলো ঘন্টার পর ঘন্টায় লাইনে দাঁড়িয়ে আছেন, এখানে মোটরসাইকেলের আধিক্য আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। ব্যক্তিগত পরিবহনে রয়েছে ওষুধ
সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়িগুলো এগুলো কিন্তু আসলে তেল পাবে না এবং মানুষের মধ্যে ইতিমধ্যে ক্ষোভ শুরু হয়েছে এবং বিশৃঙ্খলার পরিস্থিতিও আমরা দেখতে পেয়েছি। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন গত প্রায় 1 মাস ধরেই কিন্তু সারা দেশে জ্বালানির সংকট, সেই সংকটের প্রেক্ষিতে চট্টগ্রামেও জ্বালানির সংকট দিনে দিনে তীব্রতর হচ্ছে। সব মিলিয়ে আমরা যেটি দেখছি যে আসলে চট্টগ্রামের অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ বা কয়েক ঘন্টা চালিয়েই তারা কিন্তু আর ফুয়েল সরবরাহ করতে পারছে না, অর্থাৎ তারা ইতিমধ্যে কিন্তু অকটেন নেই সেই বিলবোর্ড ঝুলিয়ে দিয়েছে প্রত্যেকটি পেট্রোল পাম্পের। আমরা চিত্র একই দেখেছি, যে কটি পেট্রোল পাম্প আসলে অকটেন অথবা ডিজেল সরবরাহ করছে প্রায় 6 থেকে 7 ঘন্টা ব্যাপী, সেই পেট্রোল পাম্পগুলোও কিন্তু আসলে হিমশিম খাচ্ছে এক প্রকার বলা চলে। আপনি ক্যামেরা ফ্রেমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মানুষ একেবারে অধীর আগ্রহ নিয়ে যে কাঙ্ক্ষিত জ্বালানি সেটির জন্য অপেক্ষা করছে, কিন্তু প্রত্যাশিত পরিমাণ জ্বালানিও কিন্তু তারা পাচ্ছে না। এই পেট্রোল পাম্পটি মূলত রেশনিং পদ্ধতিতেই তারা জ্বালানি সরবরাহ করছে, কারণ আপনি খুব ভালো করেই জেনে থাকবেন সবার মাঝে সমান বন্টন করতে হলে কিন্তু রেশনিং পদ্ধতিতে সরবরাহ করার কোনো বিকল্প নেই। আর অন্যদিকে পাম্প কর্তৃপক্ষ আমাদের যেমনটি বলছে গত প্রায় 1 সপ্তাহ ধরে তাদের যেই চাহিদা সেটি, অর্থাৎ যেই পেট্রোল পাম্পটিতে আমরা এই মুহূর্তে আছি কিউসি ট্রেডিং লিমিটেড, এই পেট্রোল পাম্পের দৈনিক অকটেনের চাহিদা 35 থেকে 40 হাজার লিটারে গিয়ে ঠেকেছে। সেখানে তারা ডিপো থেকে সরবরাহ পাচ্ছে কেবল 14 থেকে 15 হাজার লিটার এবং কোনো কোনো সময় সেটি 17 থেকে 18 হাজার লিটার, ভাগ্য যদি সুপ্রসন্ন হয় সেদিন মিলছে। সেক্ষেত্রে তারা আসলে যে জ্বালানি সরবরাহ সেটি আসলে ঠিকঠাক মতো দিতে পারছে না। অন্যদিকে মোটরসাইকেল চালকরা বেশ দুর্ভোগে আছেন, যারা রাইড শেয়ারিং করেন, ফুড ডেলিভারির সাথে জড়িত, রাইড শেয়ার করেন অথবা বিভিন্ন কোম্পানির হয়ে প্রাইভেট প্রতিষ্ঠানের হয়ে কাজ করে থাকেন, তারা আসলে বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টস তাদের যে গন্তব্য সেই জায়গাটিতে আসলে তারা পৌঁছতে পারছে না। সব মিলিয়ে বেশ বিশৃঙ্খলা অবস্থা দেখা যাচ্ছে। আর প্রত্যেকটি পেট্রোল পাম্পে আমরা দিন যত ঘনিয়ে আসছে তত বেশি দেখতে পাচ্ছি যে বিকেল নাগাদ যে চিত্রটি সবচেয়ে বেশি চোখে পড়ে সেটি হলো ড্রাম এবং বোতল নিয়ে একদল মানুষ ভিড় করছে এবং পাম্প কর্তৃপক্ষ এবং ট্যাগ অফিসার যারা রয়েছেন তারাও কিন্তু বারে বারে চেষ্টা করছেন কিভাবে তাদের নিবৃত করা যায়, কিভাবে তাদের তেল না দিয়ে বুঝিয়ে সুজিয়ে পাঠিয়ে দেওয়া যায়, সেটিতে তারা বারে বারে ব্যর্থ হচ্ছেন এবং এক পর্যায়ে দেখা যাচ্ছে মূলত তাদেরকেও আসলে যে জ্বালানি সেটিও কিন্তু দিতে হচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে চট্টগ্রামের অবস্থা বেশ নাজুক, পেট্রোল নিতে জ্বালানি নিতে মানুষের ভিড় দিনে দিনে বাড়ছে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছ থেকে সর্বশেষ খবরাখবর। মার্ফি। রিফাত, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। পাহাড়ে জ্বালানি তেলের পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী বাটিং মার্মা। বাটিং, পাহাড়ে ঠিক কতটা প্রভাব পড়েছে জ্বালানির সংকটে? সবাই চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন কিনা সেখানে? হ্যাঁ বার্ফি, আসলে তেলের সংকট বলতে আমি যা দেখি এখানে যে এখানে বান্দরবনে রেশনিং করে পেট্রোল দেওয়া হচ্ছে, অর্থাৎ 200 টাকার 1.65 লিটার। প্রত্যেক মোটরসাইকেলকে কিন্তু 200 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না এবং তেলের দাম কিন্তু কমই আছে, তেলের দামও কিন্তু বাড়ে নাই। তবে আমি যেটি একটু লক্ষ্য করেছি, আমি যে থানচি, রুমা এবং রংপুর উপজেলায় যখন গিয়েছি, কিন্তু ওই উপজেলাগুলিতে কিন্তু তেলের প্রচুর পরিমাণে তেল পাওয়া যায়, কিন্তু দাম একটু বেশি। ওখানে হচ্ছে আপনার যেমন তেল বিক্রি করছে থানচিতে 200 টাকা 180 টাকা করে, বা রুমাতে একই অবস্থা 200 180 যেভাবে পারে। আমি বুঝি না যে পেট্রোল পাম্পের সাথে কথা বলে দেখলাম যে বান্দরবনে পেট্রোলের চাহিদা হচ্ছে 3000-এর মতো প্রতিদিনে পেট্রোল এবং ডিজেলগুলি, কিন্তু এখন 20,000 লিটারও কিন্তু আনলেও তারা কিন্তু রাখতে পারছে না। যে কিভাবে কে যে নিয়ে যায়, অনেকে যে রাইড শেয়ার করে যারা তারাও এসে নিয়ে যায়, অনেকে আবার কৃষি বিভাগের কাছে গিয়ে তারা একটা চুক্তি করে আসে, তারা যদি বলে তাহলে ওই আপনার ওই ইরিগেশনের জন্য তারা আবার 20 লিটার 25 লিটার করেও আবার অনেকে কিনে স্টক করতেছে। মেন কথা হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা হচ্ছে আপনার এই পেট্রোলগুলি নিয়ে তারা রেখে প্রচুর চড়া দামে বিক্রি করছে। আপনি এই মুহূর্তে দেখেন যে বান্দরবনে এই যে পেট্রোল পাম্পের লাইন, মোটর সাইকেলের লাইন না থাকলে হলে প্রায় 500-600 মোটরসাইকেল বাইকাররা আসে যে তেলের জন্য, এবং এই নিরাপত্তা দিচ্ছে পুলিশ বাহিনী কিন্তু নিরাপত্তা দিচ্ছে ট্রাফিক পুলিশ বলেন,
এরা সবাই নিরাপত্তা দিচ্ছে, কিন্তু আসলে তেলের চাহিদা আছে এই কতটুকু মানে সমস্যা, সেটা আসলে সমস্যা আমি দেখি না আর কি। অনেকে কিন্তু নিচে এক পেট্রোল পাম্প থেকে 2 লিটার, অন্য পেট্রোল পাম্প থেকে 2 লিটার করে নিয়ে যাচ্ছে এবং অনেকে স্টক করে রাখতেছে এবং অনেকে কিন্তু দুর্গম এলাকায় পাহাড়ে গিয়ে কিন্তু চড়া দামে বিক্রি করতেছে। মারফি ব্যাটিং, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। চট্টগ্রামে সিলিন্ডার গ্যাসের বাজারে চলছে নৈরাজ্য। সরকার নির্দেশনা না মেনে বাড়তি দরে বিক্রি করছে সবাই। আজ চট্টগ্রামে খুচরা এবং পাইকারি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানেও ধরা পড়ে জালিয়াতি। হাতে নাতে প্রমাণ পাওয়ায় জরিমানা ও সতর্ক করা হয় বিক্রেতাদের। কল্পলোক আবাসিকে এই গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানটিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান টিম। 1728 টাকার 12 কেজির গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে 2000 টাকায়। তাৎক্ষণিক জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে। বিক্রেতার দাবি, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে 122 টাকা বাড়তি দামে এসব গ্যাস সিলিন্ডার কিনতে হয়েছে পাইকারদের কাছ থেকে। ওরা তো কথাই বলে না, মানে এরকম মাল আছে এত টাকা পড়বে, নিলে না না নেন এরকম বলে ওরা আমাদের সামনে চলে যায়। তো আমার বাড়তি কাস্টমার যেগুলো আছে এগুলো আমাদেরকে এসে জ্বালায়, মানে এতদিন মাল দিচ্ছেন এখন দিতে পারতেছেন না, ঝগড়া করে আমাদের সাথে। খুচরা দোকানদারদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ডিলার পয়েন্টে যায় অভিযান টিম। সেখানেও প্রমাণ মেলে বাড়তি দামে বিক্রির। তবে পাইকারের দাবি, কোম্পানিগুলো মানছে না সরকার নির্ধারিত মূল্য। ক্রয় রসিদে তার প্রমাণ দেখিয়ে বলেন, বাড়তি টাকা না দিলে মেলে না গ্যাস। 1940 টাকা, তাহলে গভর্নমেন্ট রেট দিচ্ছে যেখানে 1728 টাকা, তাহলে রিফারেন্স কত? এখন 1940 টাকা দিয়ে মালাইটা আনি 50 টাকা। আমার ট্রান্সপোর্ট ঢুকেছে, এমপ্লয়ি ঢুকেছে, এখন প্রত্যেকটা কিছুর দাম বেশি। এই কারণে তাই সব মিলে এখন আমরা দেখা যাচ্ছে এটা 2000 টাকা বিক্রি করতে হচ্ছে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে বাড়তি দামে বিক্রি এবং অতিরিক্ত মুনাফা আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারা যেটা দাবি করছেন যে একটা ডকুমেন্টস দেখিয়েছে, সেটার আমরা সত্যতা যাচাই করব। যদি সেই ক্ষেত্রে কোনো স্টেক হোল্ডার কিংবা কোনো হোলসেলার কিংবা কোনো কোম্পানি যদি আপনার দেখা যায় যে দায়ী তাকে বর্ধিত মূল্য নেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নিব। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। মধ্যপ্রাচ্যের বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের রেমিটেন্স যোদ্ধা তারেকের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। শুক্রবার মধ্যরাতে তার মরদেহ চট্টগ্রামে ঈদগাহ রামপুরের বাসায় পৌঁছে। স্বজনদের আর্তনাদে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। শনিবার সকাল 11:30টায় ঈদগাহ বউবাজারে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। গত 2রা মার্চ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন এস.এম. তারেক। শুক্রবার সন্ধ্যায় বিমান যোগে ঢাকায় মরদেহ পৌঁছে। দীর্ঘ 27 বছর বাহরাইনে কর্মরত ছিলেন তিনি। স্ত্রী ও এক কন্যা রয়েছে তার। চমৎকার মানুষ ছিল, ও খুব ভালো ছেলে ছিল, বুঝছেন, বর্ণনা করা যায় না। অমায়িক মানুষ, সবার সাথে মিশতো। এরকম কিছু হবে যে আমরা কখনো তার ফ্যামিলিতে কখনো কল্পনা করে নেই। সরকারের কাছে আবেদন থাকবে যেন এই পরিবারটি ভবিষ্যতে কোনো ধরনের অভাব ত্রুটিতে পড়তে না হয়। বাহরাইন সরকারও ওনাদের এই পরিবারের পাশে দাঁড়াবে, এমনকি বাংলাদেশ সরকারও ওনাদের পরিবারের পাশে দাঁড়াবে, এটা আমরা অবশ্যই প্রত্যাশা করি। গানের অন্যতম অনুষঙ্গ বাদ্যযন্ত্র একটি ছাড়া অন্যটি পরিপূর্ণ নয়। চট্টগ্রামে যারা এসব বাদ্যযন্ত্র তৈরি করেন তারা বংশ পরম্পরায় এই কাজে জড়িত। তবে প্রযুক্তির দাপটে আদি বাদ্যযন্ত্রের কদর কমতে থাকায় কারিগরদেরও দুর্দিন চলছে। বাপদাদার পেশা ধরে রাখলেও এখন সংসার চালানোই দায়। 30 বছর ধরে হারমোনিয়াম তৈরি করছেন দীপন তালুকদার। বাবার কাছ থেকে নিয়েছেন দীক্ষা। বংশ পরম্পরায় পরিবারের সবাই জানে এই বাদ্যযন্ত্র তৈরির কৌশল। কেরোসিন কাঠ আর প্লাস্টিকের উপকরণ দিয়ে একটি হারমোনিয়াম তৈরিতে সময় লাগে 7 দিন। দিনরাত পরিশ্রমের পর সেটি বিক্রি করতে পারলে খরচ বাদে থাকে মাত্র 4000 টাকা। এমনিতেই লাভ কম, তার উপর দিন দিন আধুনিক কিবোর্ড যন্ত্রের কাছে হারিয়ে যাচ্ছে হারমোনিয়ামের কদর। ফলে এসব বাদ্যযন্ত্রের কারিগর ভালো নেই, কমে গেছে উপার্জন ও কাজ। কাজ যাই হোক, আপনার সংসার তো এটা চালাইতে হবে, এটা দিয়ে আমার কাজ করতে হবে, এটা ছাড়া আমি আর কোনো কিছু উপায় নেই, আমার কাজ এটাই করতে হবে। তার মতোই চট্টগ্রামে এই দোকানের কারিগররা পুরো জীবন পার করেছেন
তবলা তৈরিতে। তাল তরঙ্গ নামের এই দোকানটি 80-র দশকের। তাদের মুখেও ব্যবসা মন্দের গল্প। আধুনিক যন্ত্রপাতি আসার কারণে আমাদের সেল মোটামুটি চলতেছে, কিন্তু অতটা ভালো না। 10টা বানালে 3-4টা বেচা হয়, আবার 5-6টা থাইকেই যায়। আবার এগুলো কত সময় বেশি দিন রাখলে আবার নষ্ট হয়েও যায়, চামড়াগুলো আবার লাগাইতে হয়। কয়েক দশক ধরে বাদ্যযন্ত্র বিক্রি করা প্রতিষ্ঠানগুলোও বলছে আধুনিকতার ছোঁয়ায় কমেছে দেশীয় হারমোনিয়াম, তবলা, বাঁশির ব্যবহার। বিক্রি কমায় দোকানে তুলনামূলক বেশি রাখা হচ্ছে কিবোর্ড, প্যাড ও ড্রাম। দোতারার পরিবর্তে এখন ইউকুলেলেটাকেই এস্টাবলিশ করেছে অনেকেই। বাঁশিটা কিবোর্ড থেকে দিচ্ছে, ভায়োলিনটা কিবোর্ড থেকে বাজাচ্ছে। এরকম আরও বহু ইনস্ট্রুমেন্টের ফ্লেভার আমরা ইলেকট্রনিক্স যে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে এগুলোতে পাওয়া যায়। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশের শিশু কিশোরদের প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডারের চট্টগ্রাম জোনের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে আজ থেকে। থিয়েটার ইনস্টিটিউটে বিভিন্ন বিষয়ে বিজয়ী প্রায় 600 জন প্রতিযোগী লড়াই করছে জাতীয় পর্যায়ে যাওয়ার জন্য। আঞ্চলিক পর্বে গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তৃতা এই বিষয়সমূহ অংশগ্রহণ করে বিজয়ী হওয়া প্রতিযোগীরা এতে অংশ নিচ্ছে। জাতীয় পর্যায়ে মার্কস অলরাউন্ডারের 3টি গ্রুপ থেকে সেরা 3 অলরাউন্ডারের প্রত্যেকে পাবে 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবেন 1 কোটি টাকারও বেশি উপহার। গত রাউন্ডে ভালো করেছি, তো অবশ্যই আমি মনে করব যে এবারও ভালো করব এবং বিচারকদের মন জয়ই করব, যেন আমিও এখানে অনেক একজন নৃত্যশিল্পী হয়ে উঠতে পারি আর আরও অনেক দূরে যেতে চাই। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী নিয়ে রচিত গানের মহরত অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। হালদা পাড়ের আইডিএফ চত্বরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, এই গানে হালদার ঐতিহ্য, প্রকৃতি ও জীববৈচিত্র্য ফুটে উঠেছে। গুরুত্বপূর্ণ এই নদী সংরক্ষণে সচেতনতা তৈরির তাগিদ দেন তারা। অনুষ্ঠানে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মঞ্জুরুল কিবরিয়া, গীতিকার আশেক রসুল রোকন, উপজেলা মৎস্য কর্মকর্তা ও নদী গবেষকরা উপস্থিত ছিলেন। সমাজসেবায় অবদানের জন্য গুণীজনের সম্মাননা প্রদান করেছে মাইজপাড়া যুব সমাজ ও মাইজপাড়া সমাজ কল্যাণ সমিতি। চট্টগ্রামের রাউজানে গহিরার কামিল মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠানে সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, আলোকিত সমাজ গড়তে সবার সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই। এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। পরে গুণীজনদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা, রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ ছিল আজকের চট্টগ্রামের এই আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।